আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৮১তম পর্ব। হৃদয়ের প্রলংকারী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজা কান্না থেমে যায়। হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জলভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্তজবা ঠোঁট দুটি কাঁপছে। হোঁচট খাওয়া গলায় পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না। আমির ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত। পদ্মজাকে নিষ্পাপ স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমি আমি বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে প্রস্থান করলো। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের উপর! জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি। ধিক্কার নিজের ভালোবাসার উপর! প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। পদ্মজা রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরের হাত বুলিয়ে দিল। গাঢ় সুরে ডাকলো, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখপাখালিরা ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে বলছে কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটার তাড়াহুড়া। আমির ডাকলো, লুতু। লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে রাগ করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল, ভাইজান তোমারে কিছু কইতাম। মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানরে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই। আমির কপাল কুঁচকালো। বলল, কি সমস্যা? কেন রাজি হয়নি? রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটলো। আমির, তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিরে তাকালো না, বলল, পরে শুনবো। রিদওয়ান বলল, আমি জানি কেন রাজি হয়নি। আয় ওদিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। আমির রিদওয়ানের দিকে ফিরে বিরক্ত নিয়ে বলল, আরে ভাই, যা তো। লুতু, কি হয়েছে বলো তো? রিদওয়ানের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালাসেরি ঘরে নিব না। আমির রাগ নিয়ে বলল, ফালতু মহিলা। পূর্ণা জানে? কোথায় পূর্ণা? হ, জানে। এই বাড়িত আসিল, এখন সেই বাড়িত গেছে। মৃদুল মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনাটা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না। দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখছোটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা সরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে। ল্যাং করে গাছে ঝুলিয়ে রাখবো। লতিফা চোখ মুখ কুঁচকে ফেলে, বলল, বাড়ির বাইরে গেলেই আমির ভাইজানে সব যাইনা যাইব, তখন?
লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দিবে। আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বলল, কি কথা না বলবি? রিদওয়ান বলল, শনিবার রাতে ভোজ আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল। আচ্ছা, ছাগলের মাংস পোড়ানো হবে। কয়টা? দুটো। বিরাট আয়োজন। দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমির রিদওয়ানের কাঁধ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, এখানে কেউ আছে। আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছ্যাদ করে উঠল। এমতো অবস্থায় কে দেখে ফেললো? রিদওয়ান চারপাশে চোখ বুলায়। কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রিদওয়ান চাপা সুরে বলল, এখন কি করবা? আমির দৃঢ় দৃষ্টিসম্পন্ন ব্যক্তি। সে চারপাশে আরো একবার চোখ বুলিয়ে বলল, কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রিদওয়ান ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রিদওয়ান উল্লাস গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর ফতুয়া। পাটকাঠির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া। বয়স ৩০-এর কাছাকাছি অথবা ৩০-ই। রিদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে প্রশ্ন করল, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, এইটা কিতা? এইখানে কিতা করেন আপনারা? আমির হাসল। পলাশকে মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি। আয়ুটা কমে গেল। আমির পাতাল ঘরে নেমে গেল। পলাশ ছটপট করতে থাকে। সে কিছুতেই ভেতরে যাবে না। সে ভয় পাচ্ছে। রিদওয়ান পলাশকে টেনে ভিতরে নিয়ে যায়। আমির বিওয়ানের চেয়ারে এসে বসলো। রিদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদওয়ানের হাতে ২-৩টা থাপ্পড় খেলো। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল, আপনারা এমন করতেছেন কেন আমার লগে? আমারে সাইরা দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করলো যেতে। রিদওয়ান চলে গেল। পলাশ চারপাশ দেখে ঢোক গিলল। পাতাল ঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুড়ে পরিবেশ। তার মানে হচ্ছে সে কবরে আছে। আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল, আমারে সাইরা দেন, আমি এমন কবর আর দেহি নাই। আমার কলজাটা কাঁপতাছে। আমির ধমকে বলল, এখানে আসছিলি কেন? পলাশ দ্রুত বলল, ইয়াকুব চাচা পাড়াইছে। কোনো দরকারে? আমারে খালি কইছে মজিদ মাতব্বর বাড়ির যা। আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে। কিছু যদি বাইর করতে পারোস তোরে আরেকটা বিয়া দিয়া দিও। আমির চমকালো। বলল, ওনার হুট করে কেন এমন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, আমি এইটা জানি না ভাই, আমারে সাইরা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বলল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদারে কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করলো। সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল, ভাই আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম, আমারে ছাইরা দেন, আমি কেউরে কিচ্ছু কইতাম না। আমির বলল, তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সবসময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘর ঘরটায় কি হয়, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে।
বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পলাশের মুখের জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে। আমির চারদিকে চোখ বুলিয়ে কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো, ধারালো কাঁচি। সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাত পায়ের শরীরের আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায়, তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসলো, দুই তিনবার মাথা ঘুরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাঁচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্যে চোখ রেখে হাসে, হাসতে হাসতে গড়াগড়ি করে, দেয়ালের পাশে পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করে উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্ত্রটি বের করলো। কাগজে ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতই বউকে খুন করতেন। তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেকদিন বেঁচেছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ তোর আয়ু শেষ। পলাশ হাত জোর করে আকুতি মিনতি করলো, ভাই আমার জীবনটা ভিক্ষা দেন। আপনারা তো ভালো মানুষ ভাই, আপনারার অনেক নাম। আমারে কেন মারতে চাইতেছেন? আমারে সাইরা দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো, তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্ট রাজা, নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ার বিসর্জন হয়েছে হাজারো নারী, প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরার উত্তর পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়, কাপা সুরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনা গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রিত দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসলো। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৮২তম পর্ব। মঙ্গলবার দুপুর ১২টা। হাওলাদার বাড়িতে কারো কোনো সাড়া শব্দ নেই।
আলোক ঘরের বারান্দায় মজিদ বসে আছেন, তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবাতে চিবাতে বললেন, কোন পরিস্থিতি? আমিরের হাবভাব ভালো না, ও কখন আমাদের উপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারলো। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবানো বন্ধ করে বললেন, বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কাকা, আমি পদ্মজার জন্য পাগল। পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে, আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতেও পারে। মজিদ হাসলেন, যেন রিদওয়ান কোনো কৌতুক বলেছেন। রিদওয়ান অধৈর্য হয়ে পড়ে, বলল, কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন, গুরুতর ভঙ্গিতে বললেন, পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকালেন, বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে রাখার মেয়ে না। খলিল বললেন, এই সেরি এত কিছু দেইখা ডরাই নাই, আর কেমনে ডরাইব? মজিদ থুতু ফেলে বললেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব রিদুর। রিদওয়ানের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল, পরপরই সেই আলো নিভে গেল। সে প্রশ্ন করল, আর আমির? আমির পদ্মজার ক্ষতি জানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রিদওয়ান উত্তেজিত, সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসলো, বলল, কাকা, গত পরশু যা হলো আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বেন না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ ধমকে উঠলেন, বাবু এটা কখনো করবে না, নিজের ক্ষতি করবে না। করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই, আমাদের ক্ষতি করতে ওর হাত পা কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবে। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রিদওয়ানের কথার যুক্তি আছে। রিদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্য হুমকি। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমির ছাড়া আমরা অচল ঋতু। এখানের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী, এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার, একবার দুইবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরতে পারেনি। আমির সামলিয়েছে। রিদওয়ান আশ্বাস দিল, কাকা, আমরা সাবধান থাকব। আপনাদের 50 বছরের অভিজ্ঞতা আছে আর আমার 20 বছরের অভিজ্ঞতা, আমরা চাইলে সামলাতে পারবো। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বললেন, বাবুর জায়গায় নেয়ার জন্য এসব বলছিস? রিদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসলো, বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি নাই কাকা। আব্বা আর আপনাকেও বাঁচাতে চাইছি। আমির আগের আমির নাই। আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেওয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন, গম্ভীর সুরে বললেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতে রিদওয়ান মজিদের চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, সুরের বাচ্চা। খলিল রিদওয়ানের উরুতে এক হাত রেখে বললেন, মাথাটা ঠান্ডা করো বাবা। রিদওয়ান চোখ বড় বড় করে বলল, আর কতদিন ওদের বাপ বেটার কামলা খাটবো? আদেশ মানবো, মার খাবো বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকা সবকিছু আমিরের নামে করে দিলে আপনি শব্দ করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন।
তিনি ছোট থেকেই মনে মনে মজিদের উপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল। বস্তার ভেতর পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়। তখন গোসলখানা থেকে পদ্মজা বের হলো। পদ্মজাকে দেখে লতিফা শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলায় সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কাঁপছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলেছিলাম এনেছো? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হা করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকলো, লুতুবুবু। লতিফা এগিয়ে আসে, তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় পিনছো কেরে? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙা ব্লাউজ বের করলো। বিছানার উপর বসে বলল, লুতুবুবু, ব্লাউজের এক পাশ সেলাই করে দাও। তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফার ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসলো। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়েস হয়ে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হ্যাঁ। লতিফা বলল, হ, কাপড়টা দেখাই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে। শরীরে মাছি বসে বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করে হৈ হৈ করে উঠলেন, আল্লাহর শাস্তি আল্লাহই দেয় বইন। বুড়ির সাথে উচিত হইতাছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম। মরুক বুড়ি মরুক। পদ্মজার নরম সুরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, তুমি সাদা কাপড় কেন পরছো পদ্ম? আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরে সুস্থে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত, কিন্তু এইটা তো মিশা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, এটা সত্য হবে বুবু। পদ্মজা, কিছু বলো না বুবু। এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছো, অন্যায়কে পাপকে সমর্থন করেছো। এবার অন্তত থেকো না। মরতে হবে তো, তাই না? খবরে কি জবাব দিবে বলো? লতিফা মাথা নিচু করলো। ক্ষণ মুহূর্ত পর বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইন্না চলাম। এখনো কইতাছি, সব মাইন্না চলাম। এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, আনছি। পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচে থেকে বস্তা বের করে মেঝেতে বসলো। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করলো। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতেছে। পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলল, কি জন্য? তুমি যা তুমি যদি না পারো, তোমারে ওরা মাইরা ফেলবো। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসলো। লতিফার অশান্তি হচ্ছে। সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাটি হাতে নিয়ে লতিফাকে বলল, বুবু, কও পদ্ম, জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে তাই না? লতিফার মনোযোগ সেলাইয়ে। সে সেলাই করতে করতে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব, ধর্ষণের হুমকি দিল। হ। জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৃদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক।
লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার। অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেননি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গিলল। সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করলো। পদ্মজা প্রশ্ন করলো, মগা কি এইসবের সাথে জড়িত? মগা অনেক ভালা পদ্ম, বাড়ির টুকটাক কাম করে ব্যাক্কেলের মতো, আর খালি ঘুমায়। ওর ভিতরে প্যাঁচগোছ নাই। বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি। বাইচে আছে এমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো, প্রশ্ন করলো, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে, তারপর লতিফার সামনে এসে বসলো। লতিফা বলল, যে সেরি বেশি সুন্দর থাকে জানে মারার পরেও রিদওয়ান ভাই জানে সারে না সেই মেয়েরে। মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকার আসিল, রিদওয়ান ভাইজানেরও এই স্বভাব পাইছে। পদ্মজার গা গলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল, ঘৃণায় তার চোখে জল ছলছল করে ওঠে। লতিফা বলল, রিদু ভাইজানে কয়দিন আগেও বস্তাত ভইরা এক সেরির বাড়ির ছাদে আনছিল। 3 তলা ঘরের দরজায় তালা আছিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি। বস্তা থেকে রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনো মতে বলল, তখন আমি এখানে ছিলাম। হ, পূর্ণা আর মৃদুল ভাইজানও আসিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়ে নাই। পদ্মজা সেকেন্ড দুয়েকের জন্য থামল, তারপর বলল, এমনকি আমি 3 তলার এক ঘর থেকে বটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর উপর রেখে বলল, লও তোমারে ব্লাউজ সেলাই দিচ্ছি। পদ্মজা রাগে কিরমির করে লতিফাকে বলল, দেখো রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণ হাসলো, বলল, আল্লাহ তোমারে শক্তি দেও। পদ্মজা ডান হাত কাঁপছে, সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলল, পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে স্লান হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। আমির ভাই জানে সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসায় ক্ষতি হবে। কিছু যে করে নাই এইটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে। সব যাই না হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কোপাইছে। রিদু ভাইজান রে আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আসিল, বছরখানেক রিদু ভাইজানের আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাখা সুরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করে যাচ্ছে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পদ্মজা কাঁদো কাঁদো সুরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাইন্দো না পদ্ম, আর কাইন্দো না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদবো না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার থাকাটাই ভালো
না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে বলল, আমি তোমারে একবার জড়ায়ে ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা উঠে দাঁড়ালো। পদ্মজা ঘর থেকে বের হলো। দরজার পাশে জসিম নেই। একটু আগে সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যার পর পর বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনো থাকে না। সন্ধ্যা হলে আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে সবার আদেশ শুনে। আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তে জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়ার শেষ, পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পেছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পায়। লতিফা টের পেয়ে কপাল কুঞ্চিত করলো। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছন ঘুরতেছেন কেরে? তোরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। আমি যাইতাম না। আরে আয় আয়। জসিম হাসলো। তার বিদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তাল গাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এন থেকে বাইর হইয়া যা কুত্তার বাচ্চা, নইলে তোরে আমি দা দিয়া কুপাইয়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিয়ে নেয়। জসিম লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকলো। জসিম টেনে হিঁচড়ে লতিফার শাড়ি খুলে ফেলল। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে। যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শুনেনি। ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ি আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর জারজের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙ্গা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপুড়ের মতো উঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৮৩তম পর্ব। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তার গায়ের সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে শান্ত থাকা দেখে লতিফা বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপারে পা রেখে শান্ত সুরে বলল, এত বড় দেহ দুজন মিলে কিছুই করতে পারবো না। মৃদু আর কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলল, তোমারে দেখে আমার ডর লাগতেছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসলো। বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না, করি নাই। শুধু দেখেছো? হ।
রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপাড়ের এক পাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসলো। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে ওঠে। সে দুই কদম এগিয়ে এসে চাপা সুরে বলল, এইটা কিতা কও পদ্ম? ঋতু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতর রাখলো। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলেছি করো বুবু। লতিফা জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে যায়। চারিদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরকেও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা, শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রেখে দাঁড়িয়েছে। রামদায় লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে নিল পদ্মজা। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল, বেশ্যা মাগি, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না, সে ঠোঁটে হাসি ধরে রাখলো। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়। পরক্ষণে রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে পদ্মজার গলা, কিরমির করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা দুই তিনবার কাশলো, তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহারে হতভম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুতগতিতে অন্দরমহলের ভেতরে চলে গেল। লতিফা দরজার সামনে দাঁড়িয়ে ছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকারটাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদার ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো, দরজা জড়িয়ে শব্দ করলো। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবেমাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদার সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান দুই হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না, পদ্মজা কি করেছে খবর রাখছেন? খলিল দুই তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বলল, এই সিঁড়ি আবার কোন কাম করলো? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বললেন, খুন করছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলার জোর বাড়িয়ে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নাই। রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে ওই মাইয়ারে আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কলপারেই গেঁথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদওয়ান গলার জোর আরো বাড়ালো, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। এদিকে আমিরের খবর নাই। পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরে ও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির, পদ্মজা দুইজনই আমাদের জন্য হুমকি কাকা। বুঝতেছেন না কেন কাকা? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরে নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। প্রেমা পূর্ণার পিছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না। সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3বার থুতু দিল। তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম? কখন ভয় দেখালাম, হ্যাঁ? প্রেমা ভ্রুকঞ্চন করল। পূর্ণা বলল, কি দরকার বল। পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, বড় আম্মা খেতে ডাকছে। যা, আমি আসছি। আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলল, যেতে বলছি, যা তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, বলতে হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সবসময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতুনি রেখে আহ্লাদে সুরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাবা? পূর্ণা ঠোঁট কামড়ে হাসলো। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়। একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করলো, বলো, কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে, জায়গার নাম নেই। পূর্ণা হাসলো। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙ্গার পথে। পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস। আম্মা ডাকতেছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল, চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতরে বাহিরে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শত রঙের ফুল। সেই ফুলের মিষ্টি ঘ্রাণে তলিয়ে যাচ্ছে সে, হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়ির উঠানে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জন্য কয়েক হাত দূরের বস্তু চোখে পড়ছিল না। এমতো অবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমাপ্রান্ত কেউ বুঝতে পারেনি। বাসন্তী কেঁদে বলেছেন, আমি তোর আপন মা না, এজন্য আমার কথা শুনোস না। তাতেও পূর্ণার ভাবান্তর হলো না। সে যে বসে আছে তো বসেই আছে, পাথর হয়ে গেছে। না শীত না বাসন্তীর কান্না কিছুই ছুঁতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। মা সমতুল্য বড় বোনের সাথে মনোমালিন্য, ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে? কি করে? বুকের ভেতরটা আগুন দাউ দাউ করে জ্বলছে। সে কি করে তা বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরও যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মাটিতে বসে থেকো না, পাটিতে বসো। কেন এমন করছো? বড় আপার সাথে কতটা খারাপ হলো, তার উপর তুমি এমন করছো। পূর্ণা আগের অবস্থানেই রইল। বড় আপার সাথে কত খারাপ হলো কথাটি শুনে তার দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পাটিতে নিতে চাইলে পূর্ণা চিৎকার করে কেঁদে বলল, কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে, একটু শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। আমি আত্মহত্যা করব। আমার আর সহ্য হচ্ছে না।
পূর্ণার রুদ্রমুদ্রিত সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস কারো হলো না। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববেন না। বাসন্তী ঘরে এসে চাপা সুরে কাঁদতে থাকলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল। তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছি চিৎকার করছে। বাড়ি বয়ে এসে যা তা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃত মা হেমলতাকেও তারা ছাড়ছে না। সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী এই ছোট মনের আর কতক্ষণ সহ্য ক্ষমতা ধরে রাখা যায়? প্রেমার চোখ দুটি ছলছল করে ওঠে। চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে আছে। পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপের গাছটির পাশে এসে বসলো। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই 2 ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দায় ঘরে ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারছেন না। নিজের অজান্তে এক সময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। লাহারি ঘরের চারপাশ অন্ধকারে তলিয়ে আছে। দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না। তাই সে রান্নাঘরে গিয়ে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বলল, আপা ঘরে চলো। পূর্ণার রুক্ষ চোখে তাকায়, কাট কাট কণ্ঠে বলল, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণা চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির খোপের উপর হারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখানে থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্নও কি আর স্বপ্ন রয়ে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না? হবে না একটা সংসার, যে সংসারে মৃদুল হবে কর্তা, সে হবে কর্ত্রী। মৃদুল কেন তাকে বুঝলো না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারে ঘরের টিনের ছাদে টুকটুক শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও। তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না। সে অন্যদিকে ফিরে তাকালো। তারপর আবার আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যি দেখেছে, মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুকটুকে শিশির আর হারিকেনের হলুদ আলো সাক্ষী বিধ্বস্ত বিপর্জন মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সে চাহনি তীরবিদ্ধে পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল। থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট সুরে ডাকলো, পূর্ণা, তখন পূর্ণার সম্বিত ফিরল। সে আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি। মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এই কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখায় কণ্ঠে বলল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়, তার মাথা নত। পূর্ণা বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল।
মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, গলা আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকালো, তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণা গলার সুর নরম হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শুনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না। সারাদিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণায় সুচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে সে আর স্থির থাকতে পারল না। উল্লাস গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলো পূর্ণার নিজের বাড়ি চলে গিয়েছে। মৃদুল আর দেরি করেনি, কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমর বাড়ি। কিন্তু এইবার এই মুহূর্তে মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে। হারিয়ে গেছে সত্তা, নিজ সত্তায় হারিয়ে কাউকে ভালোবাসতে নেই। এ ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বুঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকিয়ে বলল, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না পূর্ণা। পূর্ণার প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নিবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আমার সাথে যাকে মানায় না আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটে বের হয়ে যাচ্ছে। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির। সে যেন নিজের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণধারায় বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে উঠে, মাথা চক্কর দিয়ে ওঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার উপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা সুরে বলল, আমি কখন এমন হয়ে গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর এগুলো পাই না ওগুলো পাই না, তুমি হাত ছাইড়া দিলেই মরণ। ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদনে শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড়ের মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেললো? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসলো। তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাতে শক্ত করে ধরে। মৃদুল বলল, পূর্ণা, আমি আর কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। এইবারের মতো মাফ করে দাও। যদি আর এমন করি তুমি আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকাইয়া খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পুনর্মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাঁ শাঁ করে উঠছে। লাহারি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠক ঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের সুরে বলল, কখন থেকে কইতেছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার, অসুস্থ হইয়া যাইবা তো। শরীর মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে।
কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে, একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে। ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয় বাড়িতে পৌঁছতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো। মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিবর্ণ নিয়ে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যে আইসা পড়ুন, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকাহ হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতেই বাকবাকম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরা দুইনারে এক পাশে রাইখা শুক্রবারে আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুন, তুমি খালি প্রহর গুনতে থাকো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডলের রাগী ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আহ্লাদের গলায় বলল, এখন যাও, ল্যাপের তলে ঢুইকা ঘুম দাও। তোমারে ধরছি না সাপড়ে ধরছি বোঝা যাইতেছে না, এত ঠান্ডা। যাও ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের স্যারা। দুই নাত এমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেমনি আইসি তেমনি যাবো। পূর্ণা ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ালো, ইশারায় আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক হয়ে আছে। সেও কি জানে, কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখলো, তারপর লাহারি ঘরের দিকে তাকালো। তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম প্রেম আর প্রেম। পরক্ষণে মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণার চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উঠছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারে নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতি সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারলো, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তানকে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো আমার চারপাশে শয়তান ঘুরতেছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে। তারপর বলল, আমার তোমারে চুমু খাইতে ইচ্ছা করতেছে। এইটা তো শয়তানের কাম। মৃদুল সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করে মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল,
কথা বলবো না তোমার সাথে। ওমা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছালে, এখন আবার সাজতে বসেছো। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসলো। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে? সেটা তোর দোষ। আপা বলো না, বিরক্ত করবি না তো। প্রেমা রাগে পায়ে গনগর শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ ভালো লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যত্রতত্র। চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতো। মৃদুল চলে যাওয়ার পর দিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। দুই বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরে দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণার সাক্ষাৎ করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণার মাথায় ঘুমটা টেনে নিল। তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কে আর কথা শুনে। সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাটার পড়ে ছিল, সেই কাটা তেসরা ভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে, তাতেও দমবার পাত্রে নয় সে। কাটা বের করে দ্রুত মরুর বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করে বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মরুর বাড়ির দিকে তাকালো। গাছগাছালি ফাঁক ফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 84তম পর্ব। পদ্মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকার গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। মৃদুয়ার অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড তিনেকের জন্য দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিন পদ্মজার উপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারলো অবাক হয়েছিল। পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ তৎপেতে থেকেছে, সাবধান থেকেছে, কিন্তু কোনো আক্রমণ এখনো আসেনি। রিদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না। পদ্মজার উদ্দেশ্য শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেদিকে চলে যায়। পদ্মজা শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আরেকটা গর্ত খুলল চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেললো। তারপর চারপাশে চোখ বুলালো। অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, কারো সারা শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। এক সময় কত শোরগোল ছিল। শাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল। এখন কেউ নেই। লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী? রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদৌ বেঁচে আছে, নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে? আমিরের দীর্ঘশ্বাস ছাড়লো। সে ফরিনার কবরের দিকে তাকালো। পদ্মজা বাঁশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই। শাড়ির এক পাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায়
পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেহারা খামচে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষণ মুহূর্তের পার্থক্য সেই যন্ত্রণাকে বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাকৃত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঢ় হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়, তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস পায়নি। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকে চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠা এনে দেয়। লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠাগুলো খেলো। তারপর জানালা খুলে পদ্মজার পরনের সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হাঁ করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও সে চুপ থাকলো, আগ্রহ চাপা দিল। আমির হাতে কামড় দেওয়ার জন্য হাঁ করে। তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায়। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকে আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে। হাসি হাসি মুখ করার চেষ্টা করলো। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথার চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করতো, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠতো সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় ছেয়ে আছে। আমিরের দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণা আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বরং ভাই ছিল। তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশিতে সুরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না। সে শুনেছে পূর্ণা 1 রাত এখানে ছিল। তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে। পূর্ণা আবার বলল, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছু অভিনয় ছিল না। এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমির সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখলো না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে? আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজ আজে বাজে কথা বলেছে। পূর্ণার বুকের ভেতর থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল, কথা ঘুরাচ্ছ কেন ভাইয়া? আমির নিরুত্তর। পূর্ণা বলল, তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই, তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। এত করুণ কারো কণ্ঠ হয়? বোন বলেছে তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ, আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারল না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিশ্চিন্ত। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটফট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখ
চোখের দৃষ্টি অস্থির, কপালে ছড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে। পূর্ণা গাঢ় সুরে বলল, আপা খুব কষ্ট আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে। আর কতদিন কষ্ট পাবে? সবকিছু ঠিক হবে। আমির চটজলদি উত্তর দিল, 2 দিন। পূর্ণা ভ্রু কুঁচকালো, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীর সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকলো, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিনের পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরকে দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারলো তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী সুরে বলল, সাদা শাড়ি পরছো কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে বলল, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না। বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না। আবার এমন শাড়ি, অন্য কোনো রং কি নাই? বলছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে? পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসলো, বলল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলল, না দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। পূর্ণার দৃঢ় কণ্ঠ, তাকে এখন যে যাই বলুক না সে শুনবে না। আগামীকাল বিয়েটা হলেই পদ্মজার শান্তি। পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে বলল, ঘরে আয়, আগে বলো শাড়ি পাল্টাবে। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণার রাগি রাগি ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসলো, বলল, ঘরে চলো, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলে সুন্দর, যা যাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা বলল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে। করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে। তারপর চলে যাবে শ্বশুর বাড়ি। এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পনা ভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনাও খুব কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানোর শেষে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলেই দেখতে খারাপ লাগছিল। পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। ভাপে পিঠা খাবি? লতুবুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা। পূর্ণা চাপা সুরে আপা ডাকলো। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইলো, ওদের নিয়ে কি কোনো পরিকল্পনা করেছো?
পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে, নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সব সময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনো দুপুরের নামাজ পড়ে আসছি। এই তো ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল, ডাগর ডাগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে আছে। সোজা সিতি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল, গায়ের ওড়নার পাথরের কাজ, হাতে ঝনঝন করছে চুড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড় গড় করে উগরে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্তি হয়ে আকাশে উড়ছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণা জেদ ধরে, আমি একা যেতে পারবো আপা। সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরলো। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালেই আসবো। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলল, তোমার সুখই আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলল, আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি। যখন শ্বশুর বাড়ি চলে যাবে আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে, আরেকটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আকাশপানে চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। রাইত হয়ে যাইব, তুমি যাও, আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলল, পরে আমি তোমারে দিয়াইতে পারতাম না, বাজারে যাবো, তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা তাইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলো ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যা আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলো ঘরের সবটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজলো। ধান ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বৈকি। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণার বুক ছ্যাদ করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বেরিয়ে যায়। প্রতিটি ঘরে আমিরকে খোঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। অন্দরমহলে গেল নাকি। পূর্ণা যখন আলো ঘর থেকে বের হতে যাবে তখন দেখলো খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটা মেয়ে। তারা দ্রুত হাঁটছে, মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়, শিরশিরে করে উঠে বুকের ভেতর। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণার নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল।
খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটিকে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতি বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। শিরদাঁড়া উঁচিয়ে আলোক ঘর থেকে বের হলো। একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবলো ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে? কিছু করার আগে জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কি সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবী। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যত এগোচ্ছে তত কাঁপুনি বাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবলো চলে যাবে, কিন্তু কৌতূহলে তাকে ঝাপটে ধরে রেখেছে, তাই পিছু হাঁটতে পারলো না। চারপাশ নির্জন ছমছমে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে। অন্দরমহলের দেয়ালে পিঠ থেকে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয়। খলিল বোরকা পরাহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন। তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিল। তারপর চাপা সুরে কিছু বললেন। মেয়েটি যেন কিছু বলল। পূর্ণা রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ। তার ভীতু মন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতরে যেতে সায় দিবে না। তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। পাথরকে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে। আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নিবে আর দৌড়ে দৌড়ে পালাবে। যে ভাবনা সে কাজ। পূর্ণা চারপাশে চোখ বুলিয়ে ছোট একটা পাথর কুড়িয়ে নিল, তারপর খলিলের উপর ছুঁড়ে মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়ল। খলিল চমকে তাকালেন, মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ, শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষে হলো না। আচমকা সেখানে রিদওয়ান উপস্থিত হয়, ঝাপটে ধরে পূর্ণাকে। পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে রিদওয়ান মুখ চেপে ধরল। মেয়েটি রিদওয়ানকে দেখে জঙ্গলের ভেতর চলে যায়। খলিল রিদওয়ানের দিকে এগিয়ে আসে। পূর্ণা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু রিদওয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না। রিদওয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়তের সুরে বললেন, না পাইরা আইসি। রিদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধলো। পূর্ণার দুই হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের 85তম পর্ব। পূর্ণার ভয়ে বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। রিদওয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে ওঠে, মুখ দিয়ে উস ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেয়েলি সুর ভেসে আসে, চাবি কাজ করতেছে না। কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো। খলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়া সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অবধি কেঁপে ওঠে। সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না, তার বুকের ভেতরে দামামা বেজে চলছে। রিদওয়ান পূর্ণাকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে নেয়। পাতাল ঘরের প্রধান দরজায় সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না।
টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে। এক সময় আলো মেয়েটির উপর পড়লে আবার তাৎক্ষণিক সরেও গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ। পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র। তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে জোরে জোরে লাফাতে থাকলো। রিদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে। পূর্ণা গঙ্গাতে শুরু করে। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে, কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গঙ্গানোর মতো মনে হচ্ছে। রিদওয়ান পূর্ণাকে বিশ্রী কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগী সুরে বলল, এখনো খোলা হয়নি? খলিল হাওলাদার বললেন, চাবিটা কাম করে না, আপনি এই মাইয়াডারে ধরেন, আমি দেখতেছি। খলিল পূর্ণার হাত ধরলেন। রিদওয়ান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে। খলিল মেয়েটির উদ্দেশ্যে বললেন, তোর গায়ের ওড়না দে, এই শ্রেণীর হাত বাঁধা লাগবো। মেয়েটি তার মাথার ওড়না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন। পূর্ণার সাথে সাথে তার দুই হাত খামচে ধরল মেয়েটির দুই গাল। একটা গালিও দিল, কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হলো না। খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। শুকনো পাটকাঠির মতোই পূর্ণা এক লাথিতে নিয়ে গেল। শরীরের শক্তি কমে গেল। তারপর খলিল আর মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল। পূর্ণার কোমর ব্যথায় টনটন করে ওঠে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। রিদওয়ান চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারল না। তীব্র রাগ নিয়ে সে বলল, দরজার চাবি এটা না, আমির তো এইটাই দিল, বললেন খলিল। রিদওয়ানের মাথা গরম হয়ে যায়। সে ছুঁড়ে ফেলে চাবি। পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার। তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কয়েকবার শ্বাস নিল। তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্যে বলল, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা। খলিল বললেন, কি করবি? রিদওয়ান কিছু একটা চিন্তা করলো। তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করলো, আব্বার পিছু নিয়েছিলে কেন? কতটুকু জানো তুমি? পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো। তারপর রাগে কিরমির করে রিদওয়ানকে বলল, জারজের বাচ্চা, থুতু দেই তোর মুখে আর তোর বাপের মুখে। রিদওয়ান হাসলো। দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসলো। তারপর পূর্ণার মুখের উপর ঝুঁকে বলল, তুই তুকারি করে বলল, আমিরের মুখেও দিবি? পূর্ণার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। রিদওয়ান হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো। বলল, কুমারী মেয়ের থুতু মজা, কি বলেন আব্বা? খলিলের উত্তরের আশায় না থেকে রিদওয়ান পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল। রিদওয়ান উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রিড়ি করে উঠল। রিদওয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ। তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। পূর্ণার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠেছে। একটুও নড়তে পারছে না। চোখ ফেটে জল পড়ছে। রিদওয়ান পূর্ণার জামার পিঠের চেইন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলল। তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা। কোথায় সে? সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকারে হয়েছে? পূর্ণার মনটা হু হু করে কেঁদে উঠে। ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকলো তার দ্বিতীয় মাকে, যাকে সে আপা বলে ডাকে। রিদওয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইব না তো? খলিলের গলার সুর পাংশুটে। কিসের ভেজাল? আমির যদি জানে কি বলবে ও? বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালির দিকেও বুঝি মায়া দেখাবে? আর শালিরে দিয়ে কি দরকার ও? আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা। পূর্ণা যখন সব জেনে গেছে, ওর বাঁচার অধিকার নাই। রিদওয়ান উত্তেজিত। সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকলো। পূর্ণা জোরে কেঁদে উঠল। চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও।
দোহাই লাগে, কিছু করো। রিদওয়ান ফিক করে হেসে ফেলল। পূর্ণা আরো ঘাবড়ে যায়। সে আকুতি করে মেয়েটিকে বলল, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রিদওয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে জিহ্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় সুরে বলল, তোদের মা বললে তোদের ঘেন্না হয়, আর আসমানিরে মা বললে ও খুশি হয়। সাহায্য চাওয়ার মানুষ পাইলি না। খলিল ব্যাপারটা উপভোগ করছেন। তিনি হেসে আসমানিকে বললেন, যখন স্যারা আসিলাম মৃদুর মতো আসিলাম, যে সেরি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে, ডরাইয়া মুত্তা দিছে। খলিল কথা শেষ করে হাসলেন। তার হাসির শব্দ ফ্যাঁচফেঁচে, খুবই বিশ্রী। আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল। পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত। আবার রিদওয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেয়াল দেখানো শুরু করেছে। দরজা খোলার নামগন্ধ নেই, চিন্তাও নেই। খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। তারপর আমোদে গলায় বললেন, আমার রাজকন্যার মন খারাপ কেন? রিদওয়ান পূর্ণার বুকের উপর থাবা দিতে পূর্ণা আর্তনাদ করে বলল, আম্মা, আপা। রিদওয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপা সুরে বলল, চুপ, একদম চুপ। পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বেনারসি। পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো, কিন্তু মৃদুল আসলো না। সে কেন বাঁচাতে আসছে না, কেন আসছে না? মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো। তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায়। পূর্ণার শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বুঝায় তার আপা আসবে, আসবেই। পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে। পদ্মজা আসছে, হ্যাঁ আসছে, রাতে হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে। তার চোখের দৃষ্টিতে আগুন। শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে, তার চুলগুলোকে উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সবকিছু ছাড়িয়ে সে ছুটে আসছে। এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে, কিন্তু দেরি করছে আসতে, ভীষণ দেরি করছে। পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুজলো। নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর দুইবার ধর্ষণ করে। পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির, প্রাণ ভ্রমর যায় যায়, চোখ দুটি নিভু নিভু। রিদওয়ান দূরে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সময় পূর্ণা হাত পা দাপিয়ে কাতরায়। আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারাচ্ছন্ন জগতে। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতে গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রিদওয়ান চমকে সেদিকে তাকালো। আকাশের অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রিদওয়ান আবিষ্কার করলো সে প্রচন্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে আছে পূর্ণার লাশ। অন্ধকার ছমছমে পরিবেশ। শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রিদওয়ান প্যান্টের পকেট খুঁজে বিড়ি আর দেয়াশলাই বের করলো। পূর্ণাকে হত্যার পর যখন ভাবলো অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা সুরে বললেন, কে জানি আইতাছে, মনে হয় আমির। হুন রিদু, এইবার আমির তোর উপর চেতলে আমি কিছু করতে পারতাম না। ভাইজানও করব না, ভাইজানে আমারে আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপর পরই দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রিদওয়ানের বুকের ভেতর ভয়ে জেঁকে বসে। রিদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারেজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রিদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে।
দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শুনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজ শক্তিতে আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। রিদন পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমির শালির জন্য কিছুই করবে না, কিন্তু রিদওয়ান এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যু আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয় করবে না। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণভোমরা। সংযোগ তো আছে, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। আবার খলিল হাওলাদার বলেছেন এবার আর ছেলেকে পক্ষ দিবেন না। হৃদয়ের এত চেষ্টা করেও খলিল মজিদকে নিজের বশে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের আশঙ্কা শতভাগ। হৃদয় ভাবলো আপাতত আমিরকে রাগানো ঠিক হবে না। আমিরকে হত্যা করার ব্যাপারে মজিদ খলিলকে দুজনকে রিদওয়ানের বাগে আনতে পেরেছে। একটা মৃত লাশের জন্য পরিকল্পনা নষ্ট করা উচিত হবে না। আর দুটো দিন সহ্য করতেই হবে আমিরকে। রিদওয়ান খলিল ও আসমানীকে নিঃশ্বাসের গতিতে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকাইয়া রাখো। আমি যে এখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রিদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, তারপর দ্রুত ঘন ঝোপঝাড়ে আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলে সেটাও টের পেয়ে যায় আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রিদওয়ানের জানা নেই, তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাসও তাকিয়ে থাকাটা অনুভব করতে পারে। তাই রিদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘামটি মেরে বসে থাকে। আমির পাতালে ঢুকলো। খলিল সিঁড়ির কাছে টর্চ ধরলো। মুখে টর্চের তীব্র আলো পড়াতে আমির কপাল কুঁচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করলো। খলিল হেসে আমোদে কণ্ঠে বললেন, বাবু আইসুস নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের সুরে বলল, আরে এভাবে মুখের উপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল টর্চের আলো দ্রুত অন্যদিকে সরিয়ে নিল। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দেয়, বলল, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে বলল, কোন সময় থেকে খাড়াইয়া আসি, চাবি লইয়া আইয়া ভালা করছো সাব্বা। আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম, এই তো অহন যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানের মুখের উপর ধরে বলল, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে বলল, রিদওয়ান ডাকছে। রিদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে কইয়া নিজে আওয়ার নাম নাই। না এলেও সমস্যা নাই, তুমি আইসো চলবো। আসমানি লম্বা করে হাসলো। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটু আগের ঘটে যাওয়া ঘটনার বিন্দুমাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসলো। আসমানির সামনে সে যতবার আসে ততবারই আসমানি ভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফল এখনো পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা সুরে বলল, খোদার কসম তোর মতো বেয়াদব দুটো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানির গায়ে লাগাতো দূরের কথা, কানেই ঢোকে নেই। খলিল দরজা খুললেন। 3 জন একসাথে ভেতরে প্রবেশ করলো। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলোতে মেঝেতে একটা নূপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতে নূপুরটি তুলে নেয়। আসমানি পিছন থেকে বলল, আমার নূপুর। এই মুহূর্তে রিদওয়ান ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে লাশটা কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা নিয়ে আসতে অন্দরমহল যাওয়া যায়, তারপর জঙ্গলের পিছনের ভাঙ্গা দেয়াল টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে, একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। হৃদয় হাতের বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকারা জ্বলে জ্বলে আবার নিভে যাওয়া আলোয় পূর্ণার মুখটা আরো ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসে পড়ে আছে। সারা জনমের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরই জীবন ছিল। কি হতো যদি আরো কয়েকটা দিন সে বাঁচতে পারত? হৃদয় ভীষণ উত্তেজিত। শত শত খুন করার পর এই প্রথম কোনো মৃতদেহ নিয়ে সে বিপাকে পড়েছে।
অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলছে প্রান্ত। প্রান্ত কি পূর্ণার খোঁজে এসেছে? রিদওয়ান এক হাতে নিজের ঘাড় ম্যাসাজ করলো। অন্দরমহল থেকে বস্তা বা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রিদওয়ানের সন্দেহ করার সম্ভাবনা শতভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? হৃদয়ের মাথা ফাঁক হয়ে যায়। পরক্ষণেই মন বলে উঠল, সামান্য নারীকে সে কেন ভয় পাবে? তারপর আবার ভাবলো, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না। এতে বহু কাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। হৃদয় উল্টো ঘুরে জঙ্গলে ছুটে আসে, পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ায়। আরেকটা বিড়ির জন্য পকেটে হাত দেয়, বিড়ি নেই। সে পায়চারি করতে করতে ভাবতে থাকলো কি করা যায়। হুট করে তার মাথায় কাজ করে ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা হবেই। ভাবতে 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 দেরি হলেও কাজে দেরি করলো না সে। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল, জঙ্গল পেরিয়ে ভাঙ্গা ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙ্গা অংশ কম, পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রিদওয়ানকে বের হতে হবে, তারপর পূর্ণার লাশ টেনে বের করতে হবে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হয়। বাইরে দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে চারজন লোক দাঁড়িয়ে আছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত 4 বছর ধরে মজিদ হাওলাদার মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে ওনার বিয়ে পাশ ছেলে ইউসুফ, আর রয়েছে চামচা দুজন। তারা এই রাতের বেলা গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একই দিনে এত বিপদ। রিদওয়ান তার ঠোঁট ভেজালো। নিজেদের গোলকধাঁধায় আটকে রাখা এলাকা যেন এখন নিজেদের জন্যই গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে ইয়াকুব আলীর এক লোক এখানে এসেছিল, তারপর আমিরের হাতে খুন হলো, আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছেন। কি চাচ্ছে এরা? কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে? ভাবতেই রিদওয়ানের হৃৎপিণ্ড ছ্যাদ করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রিদওয়ান নিজেকে আড়াল করে নেয়। ইয়াকুব আলী চলে যান, রয়ে যায় বাকি তিনজন। তারা চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখছে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রিদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলে গিয়েছিল। আগে এই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিল হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছে। দলের কেউই আপাতত কাছে নেই। সব মিলিয়ে জগা খিচুড়ির অবস্থায়। রিদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নিল। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানাহিচড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রগ দগবগ দগবগ করছে। এতদিনের অভিজ্ঞতা আজ রিদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমির তার জায়গা থাকলে কি করতো? কিছু তো করতোই। রিদওয়ান নিজের উপর বিতৃষ্ণা নিয়ে বলল, আব্বা কাকা ঠিকই বলে, আমিরের মাথায় এক ফোঁটা বুদ্ধি আমার মাথায় নাই। অনেক ভাবাভাবির পর রিদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখলো। তারপর শির দ্বারা সোজা করে দাঁড়ালো। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়লো। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তায় ছাপ স্পষ্ট। রিদওয়ান অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো, এই রাতের বেলা সবাই এমন তক্কা লেগে বসে আছে কেন? পদ্মজা রিদওয়ানের দিকে ঘুরেও তাকালেন না। প্রান্ত বলল, মেজো আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিদওয়ান এক গ্লাস পানি খেয়ে হেসে বলল, এই মেয়ে বাদরের মতো, দেখো কার বাড়িতে আছে। আপার আজ কোথাও যাওয়ার কথা না, যেতেও পারে।
কথা শেষ করে রিদওয়ান নিজ ঘরে চলে গেল। ঘরে এসে সে অস্থির হয়ে উঠে। দ্রুত তোশকের নিচ থেকে বড় একটা বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে। তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভেতর বগলে নিয়ে বেরিয়ে পড়ল। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকানোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারপাশে চোখ বুলে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তায় ভেতর ভরে কাঁধে তুলে নেয়। অন্দরমহলের চারপাশ সুপারি গাছে আচ্ছাদিত। সুপারি গাছ আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রিদওয়ান গেটের কাছে খুব সহজেই চলে আসে। গেটের দারোয়ান মোতাল্লিব ঝিমোচ্ছেন। মোতাল্লিব মজিদের বিশ্বস্ত দারোয়ান। সে এই বাড়ির সম্পর্কিত সবকিছু জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়ার লাশও দেখেনি। এমন দায়িত্ব সে কখনো পায়নি। এই বাড়িতে গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। মৃদন বাধ্য হয়ে মোতালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ডাকলো। মোতালিব কাকা। মোতালিব পিটপিট করে তাকালেন। রিদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রিদওয়ান ইশারায় শান্ত হতে বলল। মোতালিব উৎসুক হয়ে তাকালেন। রিদওয়ান তার কাঁধের বস্তা মোতালিবের পায়ের কাছে রাখে। মোতালিব প্রশ্ন করলো, বস্তার ভিতর কি তা? রিদওয়ান শান্ত সুরে জানালো, লাশ। রিদওয়ান শান্ত সুরে বললেও মোতালিব জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রিদওয়ান চারপাশে দেখে বলল, আপনাকে একটা কাজ করতে হবে। বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মোতালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে এমনিতেই 3 গুণ। তার উপর আরো 3 গুণ মানে রাজপ্রাসাদ জেতার মতো লোভনীয় প্রস্তাব। মোতালিব চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয়ে চাপা পড়ে। তিনি অভিজ্ঞ সুরে সাহস নিয়ে বললেন, তুমি খালি কও, বাকি কাম আমার। রিদওয়ান আরেকটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভ্যান গাড়িটা নিয়ে আসেন। ছন নিবেন বেশি। তারপর এই বস্তাটা আজমপুরের হাওরে ফেলে আসবেন। মোতালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে উঠে। কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না। তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেওয়াই উত্তম। তিনি ভ্যান গাড়ি নিয়ে আসেন। ভ্যান গাড়িটি হাওলাদার বাড়ির সাথে অনেক ছনও নিলেন। দুজনে তাড়াহুড়া করে ছনের ভেতরের বস্তা রাখলো। রিদওয়ান বলল, সাবধানে কাজ করবেন। এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মোতালিব চারপাশ দেখে ঢোক গিললেন। তার চোরা চাহনি। তিনি আতঙ্কিত, কিন্তু তা রিদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রিদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না। কাম সাইরাই আমি আইতাছি। সকালেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বলল রিদওয়ান। মোতালিব হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন।